প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ফজলুল হক স্যার, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, সিদ্ধেশ্বরী কলেজ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আসলে দীর্ঘ প্রায় 2-2.5 মাস ধরে দেখা হচ্ছে না, কারণ সেই 17ই মার্চ থেকে কলেজ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে দীর্ঘদিন তোমাদের সাথে দেখা হচ্ছে না। এখন যে বৈশ্বিক সংকট চলছে করোনা, এই করোনার কারণে বিশ্বের বিভিন্ন দেশে যেমনি করে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, লকডাউন চলছে, তেমনি বাংলাদেশেও একই অবস্থা। দীর্ঘদিন লকডাউন এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তো তোমরা বাসায় বসে যদি এই সময়টুকু পড়াশোনার মধ্য দিয়ে কাজে না লাগাও, তাহলে কিন্তু তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এই জন্যেই সিদ্ধেশ্বরী কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য অনলাইনে বা ভিডিওর মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করেছেন আমাদের সিদ্ধেশ্বরী কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল ম্যাডাম। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে জেনেছ যে জাতীয় বিশ্ববিদ্যালয় গত মাসে একটি নোটিশের মাধ্যমে জানিয়েছে যে তারা যখন এই করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে তখন বিভিন্ন ইয়ারের পরীক্ষার রুটিন ক্রমান্বয়ে প্রকাশ করবে, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স অগ্রাধিকার ভিত্তিতে একে একে পরীক্ষার রুটিন প্রকাশ করবে এবং রুটিন অনুসারে পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে হয়তো তোমাদের প্রাতিষ্ঠানিক যে ক্লাস সেটি হওয়ার সুযোগ কম থাকবে, কিন্তু তোমরা যদি বাসায় থেকে তোমাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাও, তোমরা সিলেবাস অনুসারে তোমরা পড়াশোনাগুলো শেষ করে ফেলো, তাহলে সেক্ষেত্রে আর তোমাদের সমস্যা হবে না। সুতরাং তোমরা নিজেরা পড়াশোনা করতে থাকো এবং পাশাপাশি আমাদের যে অনলাইন ক্লাস বা ভিডিওর মাধ্যমে যে ক্লাসগুলো, সেগুলো তোমাদের কিছুটা হলেও সহযোগিতা করবে। আর সেজন্যই আমাদের সিদ্ধেশ্বরী কলেজ থেকে এই প্রয়াস। আমরা তোমাদেরকে এই অনলাইন ক্লাসে হয়তো বিস্তারিত সেভাবে পড়াতে পারবো না, কিন্তু মিনিমাম যতটুকু না হলেই নয়, তা তোমাদেরকে অন্তত আমরা একটা গাইডলাইন দিয়ে যাব। তো বিশেষ করে অঙ্কের ক্লাসগুলো তো একটু প্রবলেম হয়, যেহেতু বোর্ডে ভালোভাবে দেখা যায় না, সেজন্য তোমাদের হয়তো একটু প্রবলেম হতে পারে। আমি তারপরও চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা এগুলো তোমাদের বোঝানোর জন্য। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে MBA, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, MBA বা মাস্টার্সের ছাত্রছাত্রীদের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা মাস্টার্সে নতুন উঠেছ, তোমাদের কিছুদিন ক্লাস হয়েছিল, এরপরেই তোমাদের ক্লাস বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং আমরা 2-3টা করে চ্যাপ্টার হয়তো তোমাদেরকে পড়িয়েছিলাম, এরপরে কলেজ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তোমাদের সাথে আর আমাদের যোগাযোগ সেভাবে আর গড়ে ওঠেনি। তো আমি তোমাদের মাস্টার্সের বেশ কিছু ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করেছি, তোমাদের যে গ্রুপ আছে তাদের সাথে যোগাযোগ করেছি। তোমাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে তথা অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা যতটুকু সম্ভব তোমাদেরকে পাঠদানের চেষ্টা করব। আমাদের একটা রুটিন দেয়া হয়েছে মেসেঞ্জারে এবং তোমাদের বিভিন্ন ইয়ারের গ্রুপে দেওয়া হয়েছে। এই রুটিন মাফিক আমাদের সামনের ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ। তো আজকে MBA স্টুডেন্টদের জন্য আমাদের যে সাবজেক্টটা আমি কলেজেও পড়িয়ে থাকি, তোমরা জানো, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা। এই সাবজেক্টটি সম্ভবত 3 নম্বর অধ্যায় আমি কলেজে পড়িয়েছিলাম। তো আমাদের এই 4 নম্বর অধ্যায় পর্যন্ত আমাদের যে বই আছে তাতে থিওরি আছে, আর 5 নম্বর অধ্যায় থেকে আমাদের অঙ্ক শুরু হয়েছে। 5 নম্বর অধ্যায় হয়তো শুরু করতে পারি নাই, কিন্তু আজকে আমরা 5 নম্বর অধ্যায় শুরু করব।
তোমাদের সকলেরই একটা চাওয়া হচ্ছে যে অঙ্কের চ্যাপ্টারগুলো যাতে তাড়াতাড়ি হয়, কারণ থিওরিগুলো তোমরা যেহেতু মাস্টার্সে পড়ো, থিওরিগুলো একটু দেখলেই তোমরা হয়তো পারো বা বুঝে নিতে পারো, সামান্য কিছু আমরা বুঝিয়ে দিলে তোমরা সেগুলো পারো, কিন্তু মেইন সমস্যা হয় তোমাদের ম্যাথ বা অঙ্ক। তো সেই জন্যই তোমাদের প্রত্যাশা অনুসারে আজকে আমি ধরবো চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এর চ্যাপ্টার 5 তোমরা জানো প্রায় সকল স্টুডেন্টই আমাদের আমি সহ বেশ কিছু প্রথিতযশা লেখক আমরা এই সাবজেক্টটি লিখেছি, আমি সহ রচনা করেছি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, যেটি মিলেনিয়াম পাবলিকেশন থেকে প্রকাশ হয়। তো সেই বইটি তোমাদের কাছে আছে আমি জানি। তো সেই বইয়েরই 5 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন বা বিনিময় হার নির্ধারণ। বিনিময় হার নির্ধারণ। বিনিময় হার নির্ধারণ সরি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের তাহলে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার 5, চ্যাপ্টারের নাম হচ্ছে এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন বা বিনিময় হার নির্ধারণ। এই চ্যাপ্টারের মূলত আমরা অঙ্কে যাব, কিন্তু তার আগে 2-1টি বিষয় আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। প্রথমত হচ্ছে যে বিনিময় হার বা বৈদেশিক বিনিময় হার কি। বৈদেশিক বিনিময় হার কি? বৈদেশিক বিনিময় হার আর কি? What is foreign exchange rate? What is foreign exchange rate? বৈদেশিক বিনিময় হার কি? তোমরা জানো 4th ইয়ারে তোমাদের একটা কোর্স ছিল যে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফিনান্স। সেই কোর্সটার সাথে এই কোর্সটার অনেকখানি মিল আছে। তো সেখানে তোমরা পড়েছিলে যে আন্তর্জাতিক ব্যবসায় বা ইন্টারন্যাশনাল বিজনেস কি। আমরা জানি যে দুটি স্বাধীন বা সার্বভৌম দেশের মধ্যে বিধি মোতাবেক ব্যবসা বাণিজ্য পরিচালনা করাকেই বৈদেশিক বাণিজ্য বলা হয়। তো বৈদেশিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল যে ট্রেড করতে গেলে যে সমস্যাটি প্রথমত দেখা দেয় সেটি হচ্ছে যে দুটি দেশের মধ্যে মুদ্রা বিনিময়গত সমস্যা। কারণ এক এক দেশের মুদ্রা এক এক রকম, এক এক দেশের মুদ্রার ভ্যালু এক এক রকম। ধরো আমরা যদি ইন্ডিয়া থেকে কোনো পণ্য ইম্পোর্ট করতে চাই, তাহলে আমাদের কিন্তু সেই ইন্ডিয়ার মুদ্রা অর্থাৎ রুপিতে আমাদের দেশের টাকাকে এক্সচেঞ্জ করতে হবে বা বিনিময় করতে হবে। তো সেই ক্ষেত্রে এই বিনিময় বা এক্সচেঞ্জ করাটাই হচ্ছে একটা ডিফিকাল্ট ব্যাপার, কারণ এক এক দেশের মুদ্রার বিনিময় হার এক এক রকম। তাহলে আমাদের বৈদেশিক বিনিময় হারটা কি? সেটা হচ্ছে দুটি দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে হারে মুদ্রা বিনিময় করা হয় তাকে বলা হয় বৈদেশিক বিনিময় হার। যদি এটি আমরা আরেকটু সহজভাবে বলি যে এক দেশের একক মুদ্রা অন্য দেশের একক মুদ্রার যে হারে বিনিময় করা হয় তাই হচ্ছে বিনিময় হার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। যেমন ধরো
আমরা যদি ইন্ডিয়ার বাংলাদেশের 1 টাকা দিয়ে ইন্ডিয়ার আমরা রুপি পেতে চাই, তাহলে আমরা কতটুকু পাবো? আমরা সাধারণত জানি যে বাংলাদেশের 1 টাকা ইজিক্যাল টু নর্মাল যে রেটটা চলে, আর ইন্ডিয়াতে হচ্ছে 0.80 রুপি, অর্থাৎ 80 পয়সা আর কি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 1 টাকা সমান ইন্ডিয়া বা ভারতের হচ্ছে 0.80 রুপি। তাহলে এই যে একটা বিনিময় হার, তাহলে আমরা বলতে পারি ইন্ডিয়ার 80 পয়সা সমান বাংলাদেশের 1 টাকা, অথবা বাংলাদেশের 1 টাকা সমান ইন্ডিয়া বা ভারতের 0.80 রুপি বা 80 পয়সা। তাহলে এখন নিশ্চয়ই তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে বিনিময় হারটা কি। এরপরে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ভারসাম্য বিনিময় হার। আমি এটা মুছে ফেলি, তোমরা এগুলো লিখে ফেলবে। এখন থেকে তোমরা রুটিন মাফিক যখন ক্লাসটা শুরু করব আমরা, বা ভিডিওটা তোমরা দেখবে, তোমরা খাতা কলম নিয়ে বসলে সবচেয়ে ভালো হয়, এবং বইটা সামনে নিয়ে বসলে ভালো হয়, জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। এখন আমি আসি যে ভারসাম্য বিনিময় হার কি। ভারসাম্য বিনিময় হার কি? এটাকে ইংরেজিতে বলা হয় ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট। হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট? হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট? ভারসাম্য বিনিময় হার। ভারসাম্য বিনিময় হার বলতে এমন এক হারকে বোঝায় যখন ওই হারে কোনো দেশের বৈদেশিক বিনিময়ের চাহিদা ও যোগান পরস্পর সমান হয়। বিষয়টি একদম সহজ করে যদি আমরা বলতে চাই, তাহলে ধরো যদি আমাদের এই যে একটু আগে আমি উদাহরণ দিলাম যে বাংলাদেশের 1 টাকা সমান ভারত বা ইন্ডিয়ার 80 পয়সা বা 0.80 রুপি, এটি কিন্তু ভারসাম্য বিনিময় হার নয়। তাহলে ভারসাম্য বিনিময় হার কোনটি? ভারসাম্য বিনিময় হার হচ্ছে যদি বাংলাদেশের 1 টাকা দিয়ে ভারত বা ইন্ডিয়ার 1 রুপি পাওয়া যায়, তাহলে এটি হচ্ছে ভারসাম্য বিনিময় হার। তাহলে আমরা বলবো যে দুটি দেশের মধ্যে বিনিময় হার 1 এককের বিনিময় অন্য দেশের 1 একক যদি সমান হয়, তাহলে সেটি হচ্ছে ভারসাম্য বিনিময় হার। তাহলে এটি তোমরা বুঝলে ভারসাম্য বিনিময় হার কি। আমরা তোমাদের আসলে এই চ্যাপ্টারে অনেকগুলো থিওরি আছে, তো থিওরিগুলো আমি একটা শিটে সবগুলো প্রশ্ন লিখে তোমাদেরকে আমি মেসেঞ্জারে অথবা তোমাদের যে গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দিব, সেগুলো তোমরা পড়ে নিবে। এরপরে যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয়, সমস্যা হয়, আমার সাথে যোগাযোগ করবে বা ইনবক্সে তোমরা কমেন্টস করবে। তাহলে এখন আমরা একটু অঙ্কে চলে যাই, হ্যাঁ, কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে অঙ্কটা নিয়েই তোমাদের প্রবলেম হয়। তো আমরা ম্যাথে চলে যাব। আমাদের এই চ্যাপ্টার অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল। এখানে সামান্য 2-4টা ফর্মুলা আছে, আমি তোমাদের আজকে বেশি না 2টি ফর্মুলা দিব। তাহলে তোমরা ফর্মুলা লিখো। ফর্মুলা নাম্বার 1, আমাদের ফর্মুলাগুলো তোমরা খাতায় লিখে ফেলবে। প্রথম ফর্মুলাটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ। পার্সেন্টেজ চেঞ্জ, এখন কিসের পার্সেন্টেজ চেঞ্জ? আমরা এই যে বৈদেশিক বিনিময়, মুদ্রা বিনিময় করতে গেলেই এটা উঠানামা করে, তাহলে এই পার্সেন্টেজ চেঞ্জ ইন ফরেন কারেন্সি।
ফরেন পার্সেন্টেজ চেঞ্জ ইন ফরেন কারেন্সি। এখানে আমি দুটি ফর্মুলা দিব। এটাকে প্রকাশ করা হয় আমাদের ইংরেজি বইয়ের যে সূত্রগুলো আছে সেটাকে ই অথবা ডেল পি দিয়ে প্রকাশ করা হয়। ই অথবা ডেল পি, এটার অর্থই হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ফরেন কারেন্সি। তাহলে এটাকে প্রকাশ করা হবে ই অবলিক ডেল পি। ডেল মানে পরিবর্তন আর পি মানে হচ্ছে প্রাইস বা পার্সেন্টেজ চেঞ্জ ইন ফরেন কারেন্সি। তাহলে এটার ফর্মুলাটা হচ্ছে এস টি মাইনাস এস টি নিচে -1 আর ডিভাইডেড বাই এস টি -1 ইন্টু 100। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে আমি যে সূত্রটা দিয়েছি সেটি হচ্ছে এস টি মাইনাস আবার এস টি নিচে -1 ডিভাইড বাই এস টি -1, আচ্ছা, ইন্টু 100। অর্থাৎ এই ফলাফলটা শতকরা বা পার্সেন্টেজে প্রকাশ করা হবে। এখন আমি এগুলোর ইলাবোরেশনটা তোমাদের একটু লিখে দিচ্ছি। প্রথমে লিখে নাও এস টিটা দিয়ে কি বোঝানো হচ্ছে। হোয়ার এস টি ইজ ইকুয়াল টু রিসেন্ট প্রাইস, রিসেন্ট প্রাইস ফরওয়ার্ড প্রাইস, তারপরে -1 ইজ ইকুয়াল টু হচ্ছে বিগিনিং প্রাইস, তাহলে আমরা সহজভাবে আরো বলতে পারি, একটা হচ্ছে রিসেন্ট প্রাইস আর বিগিনিং মানে হচ্ছে পূর্বের প্রাইস এটি, আর ইন্টু 100, তাহলে এটা পার্সেন্টেজে আসবে। এটা হলো 1 নাম্বার ফর্মুলার এ। এখন যদি এখানে অনেক সময় আমাদের সময়টা দিতে পারে যে এত সময়ের ভিতরে এই পার্সেন্টেজটা কতটুকু চেঞ্জ হলো, প্রশ্ন আমরা পড়লে দেখব যে ওখানে টাইম বা সময় দেয়া থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটি সময়ের একটা ব্যাপার আসবে। আমরা এখানে ই অবলিক পার্সেন্টেজ ডেল পি এটাই ব্যবহার করব। এটা ব্যবহার করে আমরা যদি এখানে সময়টা দেয়া থাকে তাহলে কিভাবে আমরা সেটা পাবো সেটা আমরা বের করব। তাহলে ডেল পি ইজ ইকুয়াল টু, আমরা এটা এভাবেও দিতে পারি, অনেক বইতে এভাবে আছে, ফরওয়ার্ড প্রাইস মাইনাস এসও ডিভাইড বাই এসও ইন্টু হচ্ছে উপরে হচ্ছে 360 ডিভাইডেড বাই হচ্ছে ডে অফ ম্যাচুরিটি, ডিএম আমি বলি, ডিএম পুরোটা ইন্টু হচ্ছে 100। তাহলে যদি কখনো সময় দেয়া থাকে তাহলে আমরা ফর্মুলাটা এভাবে লিখতে পারি। এখন বলতে পারো যে এই যে সময়টা এটা তো এখানেও দেয়া যেত, হ্যাঁ, এটা এখানেও দেয়া যাবে, তবে এই ফর্মুলাটি তোমাদের জন্য বুঝতে বেশি সহজ হয়, যেহেতু এফও মানে ফরওয়ার্ড প্রাইস, এসও মানে স্পট প্রাইস। তাহলে আমি মিনিংগুলো একটু লিখে দিচ্ছি। হোয়ার এফও ফরওয়ার্ড প্রাইস আর এসও স্পট প্রাইস, কেমন? আচ্ছা, আর ডিএম ডে অফ ম্যাচুরিটি, অর্থাৎ যে সময়টা উল্লেখ থাকবে। আর এখানে 360, তোমরা জানো যে আমাদের অঙ্কের ক্ষেত্রে 1 ইয়ার ইজ ইকুয়াল টু 360 বা 360 দিন ধরা হয়, সেক্ষেত্রে 30 দিনে মাস, 12 মাসে 360 দিন হয়, এই জন্য 360 দিন ধরা হয়। তবে তোমাদের মনে রাখবা, যদি কখনো অঙ্কে 365 দিন দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা 365ই ইউজ করবে।
আর যদি দেয়া না থাকে তাহলে আমরা সবসময় অঙ্কের ক্ষেত্রে 360 ডেজ ধরবো। তাহলে এটা হচ্ছে 360 দিন, এটা হচ্ছে আমাদের 1 বছরের যে টোটাল সময় সেটা। তাহলে এই ফর্মুলায় দিলেই আমাদের হয়ে যাবে। কিন্তু তোমাদের আজকে আমরা 2টি ফর্মুলা দিলাম, আমাদের আরও কিছু ফর্মুলা আছে। তো আমরা আজকে অঙ্কে যেতে পারছি না, কারণ যেহেতু এটা ভিডিও করা হচ্ছে, এখানে সময় আসলে বেশি নিলে আমাদের অনেক মোবাইলে সমস্যা হয়, প্রবলেম হয়। তো আজকে আমরা এতটুকু শেষ করলাম। সামনের ক্লাসে এর ধারাবাহিকতা ঠিক থাকবে, সামনের ক্লাসে আমরা অঙ্ক ধরব। তো তোমরা আজকের যেগুলো আলোচনা করলাম এবং এই 2টি সূত্র দিলাম, তোমরা এগুলো পড়ে ফেলবে বাসায় এবং থিওরিগুলো পড়ে সবাই রেডি থাকবে। সামনের ক্লাসে অঙ্কে যাতে কোনো প্রবলেম না হয়, তোমরা খাতা কলম রেডি নিয়ে বসবে। আমি সামনের ক্লাসে অঙ্ক ধরব। তো সামনের ক্লাস অবধি তোমরা সবাই ভালো থাকো, বাসায় থাকো, করোনা থেকে বেঁচে থাকো এবং স্বাস্থ্যবিধি মোতাবেক সবাই বাসায় অবস্থান করবে। বাইরে যেতে হলে যেভাবে স্বাস্থ্যবিধি মোতাবেক তোমরা বাইর হবে, তবে একান্ত প্রয়োজন না হলে তোমরা কেউ বের হবে না। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।